আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়ে নানা নির্দেশনা দেন। এ সময় নির্বাচনে পরিবেশ ও আচরণবিধি নিয়ে অভিযোগ করেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যেসব ফেসবুক পেজে অপপ্রচার চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্রার্থীরা অভিযোগ করেন, অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন নির্বিঘ্ন করতে ডাকসু নির্বাচনে নেওয়া হবে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী। তিন চার ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এই জিনিসটা আগে বলে গেছি। অনেক সময় বলবো যে না, স্ক্যানিং হচ্ছে, রেজাল্ট হচ্ছে, দেরি হচ্ছে কেন? তাহলে এই জিনিসটা যাতে তোমরা একটু মাথায় রাখো যে আমাদেরকে মেশিনকে ওই সময়টা দিতে হবে। প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, এই সময়টা আমরা তোমাদের কাছে চাইবো। অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্রে হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। ব্যানার পোস্টার টাঙানো যাবে না, সাজানো যাবে না, আবার টাঙানো যাবে, এই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার না। আবার কোথাও কোথাও লেখা আছে যে একজনেরটার উপর আরেকজনে যাতে না লাগায়, একজনের পোস্টার আরেকজন না ছিঁড়ে। তো যেহেতু সাজানো যাবে না, টাঙানো যাবে না, তাহলে ছিঁড়বে কিভাবে? ডাকসুর প্রচারণার খবর জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, প্রচারণাকালে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? রায়কা, কিছুক্ষণ আগেই শিবির সমর্থিত যে ডাকসুর প্যানেলটি রয়েছে সেই প্যানেলের সাংবাদিকদের সাথে তারা কথা বলেছেন এবং তারা যেটি অভিযোগ করছেন যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে শিক্ষকরা একপাক্ষিক আচরণ করছেন। সেই সাথে অন্যান্য প্রার্থীরাও কিন্তু এই আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিভিন্ন অভিযোগ তারা জানিয়েছেন। আর সকাল থেকে আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সাথে প্রার্থীদের বৈঠক হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দেশনার পরবর্তী সময়ে তারা এই সকল যেই কথাগুলো তারা সেটি সংবাদ মাধ্যমে বলেছেন। তাছাড়া সকাল থেকে আমরা দেখেছি সকাল 10টা থেকে যারা ডাকসু নির্বাচনের প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে ঘুরছেন এবং শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের মূল প্রতিশ্রুতিটি হচ্ছে একটি রাজনৈতিক পরিবেশ যেটি বিগত 15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল, সেই পরিবেশ থেকে ফিরিয়ে একটি একাডেমিক পরিবেশ অর্থাৎ শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশ ফিরিয়ে আনতে তারা চেষ্টা করবেন। সেই সাথে যেই মবের সংস্কৃতি বা বলা যায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে, সেই পরিস্থিতিগুলো তারা মোকাবেলা করে তারা একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবেন বিশ্ববিদ্যালয়ে, এমনটি তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সেই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে তারা বলছেন যে পাঠ্যক্রমে যেভাবে আসলে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি তারা আমূল পরিবর্তন আনতে চায়, সেখানে আধুনিকতার ছোঁয়া তারা আনতে চান। এইরকম প্রতিশ্রুতি কিন্তু তারা প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের দিচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে তারা কিভাবে পছন্দের প্রার্থী তারা এই ভোটের দিন তারা নির্বাচিত করবেন সে ব্যাপারে তারা এখনও চিন্তা ভাবনা করছেন। তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আসলে
মূল যেই প্রার্থীদের মধ্যে যেই লড়াইটা সেই ব্যাপারেও তারা কথা বলছেন। এখনো পর্যন্ত তারা আসলে সিদ্ধান্ত নেয়নি এবং প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছে। দুপুর এবং বিকাল নাগাদ হচ্ছে যারা চূড়ান্ত প্রার্থী রয়েছেন তাদের তালিকাটি প্রকাশ করার কথা রয়েছে এবং দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের ইশতেহার প্রকাশের কথা রয়েছে। তো সে পর্যন্ত হয়তো পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা তখন জানাতে পারবো। রাইকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। সকাল থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিকেল 5টায় মনোনয়ন নেওয়ার শেষ সময়। শিক্ষার্থীরা বলছেন রাকসুকে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এর আগে দুদিনে 16 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী 15 সেপ্টেম্বর রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরও কয়েকটি দলের আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি কাল বুধবার অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে হাইকোর্টে রিট করা হয়। 2004 সালের হাইকোর্ট বিভাগ রিটটি খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। আপিল বিভাগের 7 বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালে 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10, 1 and 2 ভায়োলেট করেছে। যে এই জাজমেন্টের পরেই অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান, সেটাও বেআইনি। কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। আর সেকেন্ড কথা হলো, আমরা এটাও বলেছি যে ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশনস আর ইনসেপারেবল টুইন। এটি দুটো হলো যমজ শিশুর মতো, একটা ছাড়া আরেকটা অর্থহীন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শপথ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবীগণ বিচারপতিদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় দ্বিতীয় দিনে জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। শুনানি পরবর্তী তারিখ 2 সেপ্টেম্বর। ঢাকার 5 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই শুনানি হয়। আজ 3 মামলায় আদালতে 7 জন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর জয় ও পুতুলের মামলায় এই 7 সাক্ষী আবার আদালতে সাক্ষ্য দেন। এর আগে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক 3টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দরকার পর্যাপ্ত মানবিক সহায়তা। আর্থিক বরাদ্দ বৃদ্ধি না পেলে ডিসেম্বর মাস থেকে ব্যাপক সংকটে পড়বে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা বিদেশি অতিথিদের এমন বার্তা দিয়েছে বাংলাদেশ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
3 দিনব্যাপী কক্সবাজারে রোহিঙ্গা সংকট এবং সমাধানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। ঘুরে ফিরে দেখেন দাতাগোষ্ঠীর অর্থে পরিচালিত প্রশিক্ষণ সেন্টারগুলো, যেখানে হাতে কলমে কাজ শিখছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা। এই মানবিক সংকটে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে ধন্যবাদ দেন তারা। বাংলাদেশ সরকারের রোহিঙ্গা সমস্যা নিরসনে যে আয়োজন, আমরা তাতে খুশি। আমরা চাই রোহিঙ্গারা যাতে মিয়ানমারে স্বাধীনভাবে ফিরতে পারে। পরিদর্শনে আসা বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দরকার কাজের সুযোগ সৃষ্টির। তাদেরকে যদি আপনি কাজের মধ্যে না থাকে তাহলে এরা ক্রাইমের সাথে জড়িয়ে যাবে। তরুণরা তো সবসময় বসে থাকতে পারে না। ফলে একটা ভালো পরিকল্পনার ভিত্তিতে সরকার এবং বিদেশিদের সহায়তায় এদের এম্পাওয়ারমেন্টের একটা উদ্যোগ নেওয়া দরকার, স্কিল ডেভেলপমেন্ট। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ পোষণে পর্যাপ্ত অর্থের বরাদ্দ দেওয়া হচ্ছে না, তাই রোহিঙ্গা জনগোষ্ঠী আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে, এমন উদ্বেগ জানানো হয় অংশীজনদের কাছে। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিন কমে আসছে এবং WFPর পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না, কন্টিনিউ করাটা সম্ভব হবে না। তখন এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আয়োজিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরবর্তী সম্মেলন। অংশীজনদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হলো রোহিঙ্গা সংকট সমাধানে আয়োজিত 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের। রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে দরকার সব পক্ষের ঐক্যবদ্ধ আন্তরিক প্রচেষ্টা, এমন বার্তাই উঠে এসেছে এই সম্মেলন থেকে। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর মধ্যে 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সকালে রাজধানী পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এর নেতৃত্বে 21 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। আর BSF মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী IPS এর নেতৃত্বে 11 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধ সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন সহ নানা বিষয়ে আলোচনা হবে। আগামী 28 আগস্ট পর্যন্ত সম্মেলন চলবে। খালেদা জিয়া বন্দী থাকা অবস্থায় তাকে মানহীন খাবার সরবরাহ করা সহ কারাগারে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির এমন আনুষ্ঠানিক অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সকালে কারাগার সংস্কার ও উন্নয়নের 1 বছরের তথ্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আইজি প্রিজন বলেন, এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি কারা কর্তৃপক্ষ। তিনি বলেন, কারাগারে সংশোধনের বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশের জেলের নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ নামকরণে উদ্যোগ নেওয়া হচ্ছে। গত 1 বছরে কারাগারে জনবল সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সরকার। কারাগারকে উৎপাদনমুখী করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান কারা মহাপরিদর্শক। খাবারের মান উন্নয়ন, বন্দী সাক্ষাৎ সহ বিভিন্ন সেবা কারাবিধি অনুযায়ী চলমান রাখতে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এছাড়া কারাগার শতভাগ মাদকমুক্ত করতে কাজ চলছে বলেও জানান আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। আমরা কারাগার ভিত্তিক যে সিন্ডিকেট অর্থাৎ বন্দীদের কিছু সিন্ডিকেট আমরা আবিষ্কার করেছিলাম এবং তাদের কারণে আমরা অনেকগুলো বন্দীকে সারা দেশে ড্রেস পাস করেছি, মানে নেটওয়ার্কটা যাতে ডিস্ট্রয় করতে পারে এই জন্য কারারক্ষী এবং বন্দীদের প্রয়োজন বোধে আমরা ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে রিহ্যাবিলিটেশন অথবা ব্যবস্থা গ্রহণ করব। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা গাবতলী ও টেকনিক্যাল মোড়ের প্রধান সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘন্টা অবরোধের পর সাময়িকভাবে তা প্রত্যাহার করে তারা। তাদের দাবি, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অবরোধে প্রত্যাহারের পরেও রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রেখেছে, যা ফেরত পাওয়ার জন্য তারা কর্মসূচি পালন করছেন। ডায়াবেটিক সমিতির সিদ্ধান্ত জানানোর জন্য 1 ঘন্টার অবরোধ স্থগিত করেছে তারা।
ক্যাম্পাস দিয়ে চলছে তৈরি, ক্যাম্পাস দিয়ে প্রতারণা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি টেকনিক্যাল মোড়ে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেজা, অবরোধের প্রত্যাহারের পর যান চলাচল কি স্বাভাবিক হয়েছে এবং আন্দোলনকারীরা কি বলছেন? ধন্যবাদ। ঘণ্টাখানেক আগে মূলত প্রত্যাহার করা হয়েছে অবরোধ, এবং অবরোধের পর একটা অবরোধের যে প্রভাব, সেই প্রভাবটা ছিল রাস্তায়, যে একটু যানজট, বিভিন্ন চতুর্মুখী যে গাড়ির যে চাপ, সেই চাপটা ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তাদের একটাই দাবি যে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে লিজ, সরকারের কাছ থেকে যে বরাদ্দকৃত যে জমিটি, যে লিজ নেওয়া যে জমিটি, সেটি মূলত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স প্রতিষ্ঠিত হবার পূর্বে এটি একটি ইনস্টিটিউট ছিল, কিন্তু পরবর্তীতে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার পর ইউনিভার্সিটির নামে আর জায়গাটি যে ইউনিভার্সিটির নামে আর করে দেওয়া হয়নি বা দলিলে স্থানান্তরিত করা হয়নি। ঠিক সেই কারণেই মূলত তারা চাচ্ছিলেন যে ইউনিভার্সিটির নামে বা বিশ্ববিদ্যালয়ের নামে যাতে এই জায়গাটি করে দেওয়া হয়, এবং এর সাথে তারা অভিযোগ করছিলেন যে এই ইউনিভার্সিটির জায়গাটি ব্যাংকে মর্গেজ দিয়ে মূলত তারা টাকা উত্তোলন করেছেন বা ঋণ গ্রহণ করেছেন, এবং এই ঋণ গ্রহণ করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে আরও অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেই অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে তারা মূলত ইনভেস্ট করেছেন বা বিনিয়োগ করেছেন, এবং তারা ঠিক ভালোভাবে বিশ্ববিদ্যালয়টিকে টেক কেয়ার করছেন না বা দেখাশোনা করছেন না, এবং নানা রকম সুযোগ সুবিধা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন, এবং ইউজিসির কাছ থেকে নিজস্ব নামে বিশ্ববিদ্যালয়টি না থাকবার কারণে রেড লিস্টেড হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তো এই ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকায় হিলি স্থলবন্দরের মোকামে কমতে শুরু করেছে চালের দাম। ফলে কেজিতে অন্তত 3 থেকে 4 টাকা করে কমে বিক্রি হচ্ছে। 4 মাস বন্ধ থাকার পর গত 12 আগস্ট থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত। সরকার দেশের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা গত 12 আগস্ট থেকে ভারত থেকে চাল আমদানি শুরু করেন। প্রতিদিনই হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে চাল বোঝাই সারি সারি ট্রাক। এতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে চালের দাম, ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। আজকের বাজার মোটামুটি স্বস্তির আছে, চালের দাম একটু কম। গত সপ্তাহের তুলনায় মোটামুটি এ সপ্তাহে একটু চালের দাম কম। এভাবে যদি চালের দাম কমতে থাকে তাহলে মোটামুটি স্বস্তির মধ্যেই চলাফেরা করা যায়। স্বর্ণা 5 চাল বর্তমান যেটা পোর্টে ঢুকছে 54 টাকা বিক্রি হচ্ছে। আমরা খোলা বাজারে 56 টাকা 55 টাকা বিক্রি করতেছি। 28 জাতের চাল যেটা 56 টাকা বিক্রি হচ্ছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। ভারতের বিভিন্ন প্রদেশ থেকেই আসতেছে, পাঞ্জাব থেকে আসতেছে, বিহার থেকে আসতেছে, হরিয়ানা থেকে আসতেছে, লোকাল কিছু আসতেছে, আপনার মালদা থেকে আসতেছে। কাস্টমস কর্মকর্তারা জানান আমদানিকৃত চাল দ্রুত খালাস করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকার চাল আমদানির যে আইপি এটা খুলে দিয়েছে। আমাদের কাস্টমসের পক্ষ থেকে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়পূর্বক আমরা এটা খালাসের ব্যবস্থা গ্রহণ করছি। গত 12 থেকে 25 আগস্ট পর্যন্ত 538টি ট্রাকে 23,600 টন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এনটিভি নিউজ ডেস্ক। এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটে ল্যাংড়া খোঁড়া আইন হয়েছে। ভ্যাটে একক রেটের কোনো বিকল্প নেই। রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর বিকল্প নেই।
রাজশাহী অঞ্চলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে 6 জন ভর্তি হয়েছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 17 জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 407 জন রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 238 জন পুরুষ, 121 জন নারী এবং 48 জন শিশু। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, মশা উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে মশাবাহিত রোগ বৃদ্ধি পেয়েছে। এজন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল 2026 বিশ্বকাপ বাছাই পর্বে শেষ 2 রাউন্ডের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত 23 সদস্যের দল থেকে বাদ পড়েছেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র। কার্লো আনচেলোত্তি প্রকাশিত দলে রয়েছেন কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জের মতো নতুন মুখ। এই রাউন্ডের ম্যাচে দিয়ে ফেরার কথা থাকলেও নতুন করে ইনজুরিতে পড়ায় দলের জায়গা হয়নি নেইমারের। চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়াসকেও স্কোয়াডে রাখেননি আনচেলোত্তি। গত 2 রাউন্ডের দলের সঙ্গে তুলনা করলে এবার দলে পরিবর্তন 9টি। ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিংটন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো এবং লুইস হেনরিক। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। 4 সেপ্টেম্বর হিলির মুখোমুখি হবে ব্রাজিলিয়ানরা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে 9 সেপ্টেম্বর। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।